এটা একটা সামাজিক যে প্রেক্ষাপট, সেখানে একটা একটা দেখা যাবে যে অপরাধ করলে সমাজে রেহাই পাওয়া যায় না। কিন্তু সিবিআই কি করছে, অপরাধীদেরই আড়াল করছে। মানে সিবিআই একটা প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা, 140 কোটি লোকের দায়িত্ব যাদের ঘাড়ের ওপরে, তারা যদি এইরকম করে, তাদের সত্যি এটা মানে দুঃখজনক বিষয়। কেমন আছেন অভয়ের বাবা মা? প্রশ্নের উত্তর খুঁজতে ট্রু নিউজ বাংলা পৌঁছে গেছিল তাদের কাছে। রয়েছে একাধিক বিষয় নিয়ে ক্ষোভ। 20শে ফেব্রুয়ারি অভয়ের বাবা মা অভিযোগ করেছেন সিবিআই আসল অপরাধীদের আড়াল করছে, শুধু সঞ্জয় রায়কে দোষী করেই মামলা শেষ করতে চাইছে। সেই রাতে দায়িত্ব থাকা নির্দিষ্ট কিছু পুলিশ অফিসার ও ডাক্তারদের কাস্টোডিয়াল জিজ্ঞাসাবাদের দাবিতে পিটিশন দায়ের করেছেন। মাসের 20 তারিখে আপনারা পিটিশন ফাইল করেছেন ফার্দার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য। স্পেসিফিক কিছু পুলিশের এগেনস্টে করেছেন, স্পেসিফিক কিছু ডাক্তারের এগেনস্টে করেছে। এর ব্যাপারে আপনি যদি কিছু বলেন। ব্যাপারটা হচ্ছে, সিবিআই 4 দিন পরে 13ই আগস্ট 2024 তো এই তদন্তভার যখন প্রথম নিয়েছিল, তখন যে সমস্তভাবে তদন্ত এগোচ্ছিল, কিছুদিন পর থেকেই হঠাৎ করে সেই তদন্তের অভিমুখ পুরো ঘুরে গেল। মানে আমরা যাদের যাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন কথা প্রথম থেকে বলে আসছি লোয়ার কোর্টে, যে আমরা সাবমিশন দিচ্ছি, সেখানে আমাদের অ্যাডভোকেটরা বলছে, আমরাও বলছি, তার কতগুলো স্পেসিফিক কারণ হচ্ছে, অনুপ দত্ত পলিগ্রাফ টেস্টে ফেল, কিন্তু তাকে কোনো অ্যারেস্ট করা হলো না। আর যখন জুনিয়র ডাক্তার, আমার মেয়ের লাস্ট ইন থিওরিতে যে সমস্ত ডাক্তাররা ছিল, তারা পলিগ্রাফ টেস্ট পাস করেছে বলে, সিবিআই করে দাঁড়িয়ে বলছি যে এরা পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, এরা পলিগ্রাফ টেস্ট পাস করে গেছে বলে এদের আর আমরা কোনো ইন্টারোগেট করিনি, এদের অ্যারেস্ট করিনি, আর কোনো ইন্টারোগেট করিনি। অথচ অনুপ দত্ত সেইখানে পলিগ্রাফ টেস্টে ফেল করেছে, তা সত্ত্বেও তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করেনি। সুতরাং আর এই যে লাস্ট যেই পলিগ্রাফ টেস্ট, এটা হাইকোর্ট এবং কর্ণাটকা হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কতগুলো রায় দেখা গেছে যে পলিগ্রাফ টেস্টে কোনো মান্যতাই দেওয়া হয় না, এমনিতেও বিচার বিভাগের ক্ষেত্রে মান্যতা দেওয়া হয় না, এবং পলিগ্রাফ টেস্টই শেষ কথা সেটা নয়, লাস্ট ইন থিওরিটার শেষ কথা, এটা এখানে বলা হয়েছে। তারপরেও সিবিআই আমরা তুলে ধরি ঠিকই, সিবিআই সে খণ্ডানোর চেষ্টা করে, সিবিআই মেইন তদন্ত করে না। এই জন্যেই আমরা সিবিআইয়ের বিরুদ্ধেও অ্যালিগেশন নিয়ে এসেছি যে সিবিআই এই যে বৃহৎ ষড়যন্ত্রের কথা বলছে, সেই বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে সিবিআই সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গেছে। এটা আপনারা কি কারণে একটু যদি আরো বিশ্লেষণ করে বলেন যে কেন সিবিআই, যেটা আমরা ক্লু দিচ্ছি, সিবিআই এর কাজটা কি, আমার মেয়ে মারা গেছে, সেটা বিচার হবে, বিচার হলে মানে কি হবে, আমরা তো আমার মেয়েকে ফেরত পাবো না, হয়তো যারা 4-5 জন ধরা পড়বে তারা শাস্তি পাবে, যারা অপরাধী। এটা একটা সামাজিক যে প্রেক্ষাপট, সেখানে একটা একটা দেখা যাবে যে অপরাধ করলে সমাজে রেহাই পাওয়া যায় না। কিন্তু সিবিআই কি করছে, অপরাধীদেরই আড়াল করছে। মানে সিবিআই একটা প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা, 140 কোটি লোকের দায়িত্ব যাদের ঘাড়ের ওপরে, তারা যদি এইরকম করে, তাদের সত্যি এটা মানে দুঃখজনক বিষয়। এবং এইরকম প্রতিষ্ঠান, মানে তদন্তকারী সংস্থা, কারা এদের মেনটেন করে জানি না, কাদের কাছে এদের কী ব্যবস্থা হয় জানি না, এরা এই সমস্ত করে। এবং তার জন্যই আজকে আমরা আদালতে যাব কেন, সিবিআইয়ের বিরুদ্ধে আমরা আদালতে যাব কেন, সেই আদালতে আমাদের যেতে হয়েছে। এবং কোনো জায়গায় যে তদন্ত করেনি এবং তদন্ত যে এত ত্রুটি রেখে দিয়েছে, তার জন্যই আমরা বাধ্য হয়ে সিবিআইকে ওই বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে আমরা মনে করছি। সিবিআই প্রথম যে স্টেটাস রিপোর্টটা সাবমিট করে এবং কারেন্টলি যে স্টেটাস রিপোর্ট সাবমিট করে, তার দুটোর মধ্যে অনেক ফারাক আছে বলে শোনা যাচ্ছে। সঞ্জয়ের যখন চার্জশিট দিল, তখন ওরা বলল যে এই খুনের সঙ্গে কারা কারা যুক্ত আমরা দেখছি, এবং বৃহত্তর ষড়যন্ত্র আছে, অ্যাভয়েডমেন্ট মানে
উস্কানিমূলক যে সুপারি কিলার যেরকম হয়, যে আমার মেয়েকে সুপারি দিয়ে মারা হয়েছে সেরকম অভিযোগও এনেছিল। তারপরে যে সমস্ত রিপোর্ট দিয়েছে বা যে তদন্ত যেদিকে এগিয়েছে, 27 ডিসেম্বর 2024 পর থেকে আমাদের যে আইও সীমা পাহুজা, তিনি আলটিমেটলি বলতে গেলে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছে। এই মামলার কোনো অগ্রগতি তিনি করেননি, তদন্ত নেই এই মামলায় কোনো, আমার মেয়ের খুনের মামলায় কোনো তদন্ত করেনি। কাউকে জিজ্ঞাসাবাদও করেছেন কিনা আমাদের সন্দেহ আছে, কিন্তু ওনারা রিপোর্ট নিয়ে আসেন, একে জিজ্ঞাসাবাদ করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করেছি। আজকে 1.5 বছর পরে আমার মেয়ের ফোন, ল্যাপটপ এগুলো ফরেন্সিক পাঠানো হয়েছে। কেন এগুলো? কেন সিবিআই কেন করবে এগুলো? আমার মেয়ের ফোন, ল্যাপটপ তো প্রথম দিনই ফরেন্সিকে পাঠানো উচিত ছিল। এর মধ্যে কোনো তথ্য আছে কিনা দেখা দরকার। এবং যে জুনিয়র ডাক্তারদের তাদের ফোনগুলো কেন হেফাজতে নেওয়া হয়নি? সন্দীপ ঘোষকে 14 দিন ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পরে ক্লু বের করে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। আর তুমি জুনিয়র ডাক্তারদের ডেকে নিয়ে 3 দিন 4 দিন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছো, ব্যাস হয়ে গেল। আর এরা যা, আমরা যতটা খবর পাচ্ছি, যা জিজ্ঞাসাবাদ করে, মানে যাকে যা প্রশ্ন করার নয় তাকে সেই প্রশ্ন করে, মানে কি ধরনের তদন্ত করে সিবিআই আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। যেই জন্য এই যে সীমা পাহুজা, এর বিরুদ্ধেও আমাদের হাইকোর্টে আবেদন আছে যে একে সরিয়ে দিয়ে অন্য কারোর হাতে দায়িত্ব দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। একটা প্রশ্ন বারবারই উঠে আসছে বা আমার মাথাতেও আসছে, যে যে যারা প্রথম দেখেছিল বডি, তাদেরকে কেন হেফাজতে নেওয়া হলো না? তারা তো এভিডেন্স ট্যাম্পার করার একটা ব্যাপার থেকেই যায়। অবশ্যই তারা তো ট্যাম্পারিং করেছে, এবং যে গল্প তারা দিয়েছে 9:30টার সময় ডেড বডি আবিষ্কার হয়েছে, সেই গল্প সম্পূর্ণ মিথ্যা। তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। এখন ক্যামেরার সামনে আমরা এই সমস্ত তথ্য প্রমাণ আনতে পারবো না। ভবিষ্যতে সিবিআইকে যদি আমরা কবজা করতে পারি, অবশ্যই এই সমস্ত তথ্য প্রমাণ আদালতের উপর কাছে তুলে ধরবো, এবং আদালত বিচার করে অবশ্যই আমাদের বিচার পাইয়ে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবে। যখন আপনারা সিবিআই কে বলছেন যে কনস্পিরেসির পার্ট, তাহলে আপনারা এখন কি চাইছেন? যে কলকাতা পুলিশ না, আমরা আদালত যা মনে করবে, আদালত যাকে মনে করবে এই তদন্ত করানো সম্ভব, সেরকম কাউকে দিয়ে তদন্ত করবে। আদালতের কাছেই আমরা ছেড়ে রেখেছি। শুধু সিবিআই কনস্পিরেন্সি পার্ট নয়, কলকাতা পুলিশও কনস্পিরেন্সি পার্ট। আমাদের 10:53 হসপিটাল থেকে ফোন করে ডেকে নেওয়া হলো, তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে অসুস্থ। তারপরে বললো সুইসাইড করেছে। তারপরেও আমরা যাওয়ার পরে 3.5 ঘন্টা আমাদের বসিয়ে রাখা হলো, এবং আমি পুলিশের পায়ে ধরে কেঁদেও সেখানে ঢুকতে পারিনি। একবার মেয়েকে দেখতে দিন, কিন্তু দেয়নি। কিন্তু সেখানে বিনীত গোয়েল, এই যে সোফিয়া মল্লিক এবং মুরারীধর শর্মা, 3 জনই উপস্থিত ছিলেন। আর ক্রাইম সিনটা, ওরা যেটা ক্রাইম সিন বলছে, সেমিনার রুমটা গিজগিজ করছিল ভিড়। মাছের বাজারেও অত ভিড় হবে না। তাহলে এরা বলছে 2000 ফুটপ্রিন্ট ওখানে রয়েছিল। তাহলে এরা বলছে কোনো তদন্তই এদের কেন ধরবো, কোনো এদের বিরুদ্ধে তথ্য পাইনি। তা একটা ক্রাইম সিন যেটা বলছে ওরা, সেটাতে তাহলে 2000 ফুটপ্রিন্ট কেন ছিল? সেখানে কারা ছিল? এগুলো যদি তদন্তের আওতায় না হয়, তো একটা তদন্ত কি করে হতে পারে? ঠিক, এটা কলকাতা পুলিশ প্রথম দিন থেকে, আমাদের ডে 1 প্রথম আমরা বসে রয়েছি আর দেখেছি পুলিশ কুকুর নিয়ে এসেছিল তদন্ত করার জন্য। সেই তদন্তও কোথাও সামনে এসেছে দেখিনি। তারপরেও 9 তারিখ একটা ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার, একজন অন ডিউটি ডক্টর, সেই হসপিটালেরই এইচওডি তার চিঠিতে একটা চিঠি লিখলেন, ভাঙা হবে। এটা স্বাস্থ্য দপ্তর কিভাবে অনুমতি দিতে পারে যে এখানে একটা ক্রাইম ঘটেছে, তার পাশের দেওয়ালটা, তার বাথরুমটা সমস্তটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, এবং তাতে 29 জন পিজিটি, আমার মেয়েকে নিয়ে 30 জন ছিল, চেস্ট ডিপার্টমেন্টের বাকি 29 জন সেখানে সাইন করলো। সেখানে কোনো তদন্ত করে দেখা হলো না কেন করা হলো, এগুলো কিছুই তদন্ত হয়নি। তদন্ত ডিপার্টমেন্টে যে খুন হয়েছে আমার মেয়ে, কোনো ডিপার্টমেন্টাল তদন্তই হয়নি। সন্দীপ ঘোষ আর ওই আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তফাদার, অরুণাভ দত্ত চৌধুরী এবং লাস্ট সিন থিওরি যেটা 4 জন ডাক্তার, সবাই আমার মেয়ের খুনের সঙ্গে যুক্ত। সঞ্জয় যুক্ত কিনা
সেটা আমরা জানি না, কিন্তু এরা সরাসরিভাবে যুক্ত। অভয়ার আইনজীবী দাবি করেন সুপ্রিম কোর্টে সিবিআইয়ের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টের সঙ্গে বর্তমান রিপোর্টের মিল নেই। প্রশ্ন তুলেছেন অনুপ দত্ত, পলিগ্রাফি টেস্টে উত্তীর্ণ না হওয়া সত্ত্বেও তাকে কেন হেফাজতে নেওয়া হয়নি, যদিও এখন তিনি অভিযুক্ত প্রমাণ হয়েছেন। যারা প্রথম মৃতদেহ দেখেছিল তাদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এমনকি সেমিনার হলে যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে সেখানে কোনো ধস্তাধস্তি বা লড়াইয়ের চিহ্ন পর্যন্ত নেই। ক্ষোভে দুঃখে ভেঙে পড়া অভয়ার বাবা মা শুধু এটুকুই বললেন, সিবিআই একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং রাজ্য সরকারের কাছ থেকে তারা আর কোনো সহযোগিতা আশা করেন না।